আজ উদ্বোধন হচ্ছে যমুনা রেল সেতু। নির্মাণ সমাপ্তির পর গত 12 ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চলেছে ট্রেন। প্রমত্তা যমুনার উপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতুতে আছে দুটি ট্র্যাক। ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে চলতে পারবে ট্রেন। সেতুটি পার হতে একটি ট্রেনের সময় লাগবে 3 থেকে 5 মিনিট। চলাচলে গতি আসায় উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। গাজা জুড়ে ব্যাপক বিমান হামলায় 2 শতাধিক নিহত। সব জিম্মিকে মুক্ত করতে ফের যুদ্ধ শুরুর ঘোষণা ইসরায়েলের। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন। ভারতে মার্কিন কর্মকর্তা তুলসীর মন্তব্যে প্রধান উপদেষ্টার দপ্তরের উদ্বেগ। সংস্কার ও রোহিঙ্গা সংকটে ভূমিকা রাখবে গুতেরেসের সফর। সমাধান করতে হবে বাংলাদেশকেই, বলছেন বিশ্লেষকরা। প্রধান শিরোনামগুলো শুনছিলেন। সংবাদে এছাড়াও যা থাকছে: ছাত্র জনতার আন্দোলনে থাকা সাবেক শিবির নেতাদের নিয়ে শিগগির নতুন সংগঠন। এনসিপি ও বিশ্লেষকদের স্বাগত। জুলাই আন্দোলনে হামলার দায়ে জাহাঙ্গীরনগরের 289 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি। চুয়েটেও ছাত্রলীগের 19 নেতাকর্মী বহিষ্কার। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। গাজা উপত্যকা জুড়ে একযোগে 35টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। 19 জানুয়ারির প্রথম ধাপের যুদ্ধবিরতির পর একে সবচেয়ে বড় হামলা বলছে রয়টার্স। এরই মধ্যে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে তারা জানায়, হামাসের আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ায় গাজায় আরও কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে তেল আবিব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেই হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে এই হামলা চালিয়ে ইসরায়েল একতরফাভাবে 19 জানুয়ারি থেকে শুরু হওয়া গাজায় যুদ্ধবিরতি শেষ করেছে বলে জানিয়েছে হামাস। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে অভিযোগটি ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সোমবার রাতে এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভারত সফররত মার্কিন কর্মকর্তা তুলসী গ্যাবার্ড সোমবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন মার্কিন সরকার ও ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে ইসলামী চরমপন্থার মাথাচাড়া দিতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর, বলেছে প্রধান উপদেষ্টার দপ্তর। দেশে ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বলে জানানো হয় বিবৃতিতে। গ্যাবার্ডের মন্তব্যে কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে এই বিবৃতিতে জানায় সরকার। ঢাকায় এলেন প্রভাবশালী মার্কিন সিনেটর গ্যারি চার্লস পিটার্স। একদিনের ঝটিকা সফরে সোমবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছান বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রভাবশালী সিনেটর গ্যারি চার্লস সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানের সাথে আলাদা বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আলোচনায় 3 বাহিনীর জন্য মার্কিন নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাবও উঠতে পারে বলে জানা গেছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন গ্যারি চার্লস পিটার্স। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর হলেও দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি। গুতেরেসের বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকট ও দেশের সংস্কারে ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের উদ্যোগ বিশ্বের নজরে আনতে পারেন জাতিসংঘ মহাসচিব। তবে দুটি বিষয়ে গুতেরেসের সরাসরি কিছু করার নেই। বিশেষজ্ঞদের মতে জাতিসংঘ নয়, সংকটের সমাধান করতে হবে বাংলাদেশকেই। 2018 সালের পর দ্বিতীয়বার বাংলাদেশ সফর করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরিদর্শন করেছেন কক্সবাজার রোহিঙ্গা শিবির। সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা কমিয়েছে যুক্তরাষ্ট্র। যদি নতুন করে বরাদ্দ মেলে তবেই গুতেরেসের বাংলাদেশ সফর সার্থক হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আর সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন জাতিসংঘ পাশে থাকলেও রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশকেই। গুরুত্বটা ছিল এই কারণে, যেহেতু আমেরিকা বড় আকারেই বলতে গেলে ফান্ড কমিয়ে দিয়েছে এবং একেবারে লাইফ সেভিংয়ের ফান্ডের উপরেই জোর দিচ্ছে, বাকিগুলো দেওয়া হবে না। তাই যদি হয় তাহলে বোঝা যাচ্ছে যে একটা বড় ঘাটতি পড়বে, কারণ লাইফ সেভিং ছাড়াও তো অনেক ধরনের খরচ আছে, হাউজিং করা, হাউজিংকে আবার ঠিক মতন রাখা, অনেক ধরনের খরচ আছে। তো সেই জায়গায় যেটা গুরুত্ব হলো যে তার অফিস বা তিনি ব্যক্তিগতভাবে ওই গ্যাপটা পূরণ করতে পারবে কিনা। রোহিঙ্গা সমস্যাটা যদি সমাধান করতে হয় তারা আমাদের সহযোগী হতে পারবেন, কিন্তু উদ্যোগের জায়গাটা আমাদের কাছ থেকে আসতে হবে শেষ বিচারে। তো কাজে সেই জায়গাতেও আমি কিছু সম্ভাবনা দেখছি এবং সেটা বাস্তবায়িত হবে কতটা সেটা নির্ভর করে অনেক ফ্যাক্টর উপর। অন্যতম ফ্যাক্টর হচ্ছে আমরা কতটা উদ্যোগী এবং সৃজনশীল কূটনীতি করতে আগ্রহী। তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন গুতেরেস। দেশের চলমান সংস্কারে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে জাতিসংঘের কিছু করার সুযোগ নেই। আমাদের পলিটিক্যাল ব্যাপারেও একেবারেই আমি মনে করি না যে জাতিসংঘ কিছু করতে পারে। এটা একেবারেই সবসময় বলে এসেছি, এটা বাংলাদেশের জনগণের ব্যাপার। এটা আগেও চেষ্টা করা হয়েছিল জাতিসংঘকে নিয়ে কিছু করা। সব মিলে জাতিসংঘ উপরে না ভরসা করে বরং ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপর। মহাসচিবের সফরের মধ্য দিয়ে সম্ভাবনা অনেকগুলো তৈরি হয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগাতে হবে আমাদের। কারণ এই যে সংস্কার বলছি, উত্তরণ বলছি গণতন্ত্রে, সেটা আমাদের কাজ, জাতিসংঘের মহাসচিবের কাজ না। কিন্তু আমরা করব, তারা আমাদেরকে সহায়তা করতে পারে। রোহিঙ্গা বা সংস্কার ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর বিশ্বের নজরে আসতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী মাসে আত্মপ্রকাশ হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। এটি আপাতত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করলেও ভবিষ্যতে গঠন করতে পারে রাজনৈতিক দল। সংগঠনটির শীর্ষ নেতৃত্বে সাবেক শিবির নেতারা থাকলেও এতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল মতাদর্শের মানুষের অংশগ্রহণ থাকবে বলছেন উদ্যোক্তারা। একে স্বাগত জানাচ্ছে এনসিপি ও রাজনৈতিক বিশ্লেষকরা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে বিভিন্ন দল ও সংগঠন। অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সমন্বয়ে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় জাতীয় নাগরিক পার্টির। এর এক মাস না যেতেই জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে আসছে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা। দলের নেতৃত্বে থাকছেন অভ্যুত্থানে অংশ নেয়া সাবেক দুই শিবির নেতা আলী আহসান জুনায়েদ ও রাফেজ সালমান রিফাত, যাদের এনসিপিতে যোগ দেওয়ার কথা ছিল। তারা বলছেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ গুরুত্ব দিচ্ছে না রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানের উদ্দেশ্যকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে দলটি। যারা এনসিপিতে আছেন আমরা কিন্তু সহযোদ্ধা, একসাথেই লড়াই করেছে। আমাদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মুখ দেখা দেখি বন্ধ, কথা বন্ধ, এরকম কিছু নেই। জুলাই কিন্তু এককভাবে কোনো দলের না, কোনো ডান বা কোনো বাম এরকম না, বরং জুলাই সবার। সেই ধারণাটাকে আমরা আপহোল্ড করতে চাই এবং সবার মধ্যে সেই ওনারশিপটা যে আছে এইটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ এপ্রিলের শেষ দিকে। ভবিষ্যতে রাজনীতির সম্ভাবনার কথা জানালেও আসন্ন নির্বাচনের পরিকল্পনা নেই তাদের। এদিকে নতুন শক্তিকে শুভকামনা জানাচ্ছে এনসিপি। আমরা সবাইকে স্বাগত জানাই, কারণ আমরা তো এমন সমাজে দেখতে চাই যে একটা গণতান্ত্রিক সমাজ। এখানে বহুমত বহুপথ থাকবে, ভিন্নমত থাকবে, প্রত্যেকে তার
লক্ষ্য উদ্দেশ্য ইশতেহার জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ সিদ্ধান্ত নেবে কাকে গ্রহণ করবে, কাকে গ্রহণ করবে না। প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটির লক্ষ্যকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। জুলাই গণহত্যার যার সাথে জড়িত তাদের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, দুর্নীতিমুক্ত সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান তারা করবে, কাঠামো করবে। তারপরে যে ইসলামোফোবিয়ার যে বিষয়গুলো, ইসলামোফোবিয়া মুক্ত একটা সমাজ তারা বিনির্মাণ করতে চায়, তাদের এই বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে যে এই বিষয়গুলো তারা ক্লিয়ার করেছে। হ্যাঁ, তো এখন সামনে আসলে এটা পলিটিক্যাল পার্টির দিকে যদি তারা ধাবিত হয় তখন একটা অন্য রূপ দেখতে পাবো আমরা। তবে রাজনীতির মাঠে নামলে এনসিপি ও নতুন দলের সম্পর্ক কেমন হয় তা দেখার অপেক্ষা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপিকে আবারও ১/১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি অধিকাংশ মানুষের সমর্থন পাবে, এ বিষয়টি যত স্পষ্ট হচ্ছে ততই অপপ্রচার বাড়ছে। রাজধানীর একটি হোটেলে জিয়া সাইবার ফোর্সের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে অনলাইন অ্যাক্টিভিস্টদের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়টি যত স্পষ্ট হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে মন গড়া অভিযোগ তোলা হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। তারেক রহমান বলেন, জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে, যেই সরকার বাধ্য থাকবে, একমাত্র সেই সরকারের পক্ষেই সম্ভব মানুষের জন্য ভালো কিছু করা, দেশের জন্য ভালো কিছু করা। মত পার্থক্য ভুলে ভবিষ্যতের সব প্রতিকূলতা মোকাবেলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে যমুনা রেল সেতু। যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু পার হতে লাগবে সর্বোচ্চ 5 মিনিট, যা ট্রেন চলাচলের গতি বাড়াবে। উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। যমুনা সেতুর পাশ ঘেঁষে গড়ে উঠেছে আরেকটি রেল সেতু। 12 ফেব্রুয়ারি থেকে এতে পরীক্ষামূলকভাবে চলছে ট্রেন। এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষা। 2006 সালে যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পর ট্রেন চলার গতি বেঁধে দেওয়া হয় 20 কিলোমিটার। এতে সেতু পার হতে এক একটি ট্রেনের সময় লাগত 20 থেকে 25 মিনিট। এছাড়া একটি মাত্র লাইন থাকায় দুই প্রান্তে অপেক্ষা করতে হতো ট্রেনগুলোকে। ডাবল ট্র্যাকের নতুন রেল সেতুতে ট্রেন চলতে পারবে 120 কিলোমিটার গতিতে। এক একটি ট্রেনের পার হতে সময় লাগবে 3 থেকে 5 মিনিট। উত্তরাঞ্চলে যে কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলো আমরা রেলপথ পরিবহন করতে পারবো। একই সঙ্গে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে মালামাল আমরা আমদানি করি, সেই আমদানি মালামাল আমরা পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পরিবহন করতে পারবো। সেই পার্সপেক্টিভে এই বাংলাদেশ অর্থনৈতিক কর্মকাণ্ডে এই সেতু বিরাট একটি ভূমিকা রাখবে। সেতুতে ডাবল ট্র্যাক থাকলেও দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাকের কারণে অত্যাধুনিক এই সেতুর সুফল এখনই পুরোপুরি পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ি থেকে আসা যাওয়া করে আমরা কাজে যোগদান করতে পারবো, এটা আমাদের জন্য অনেকটা ভালো হবে। যদি আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে, আমরা এতে উপকার পাবো। যমুনা রেল সেতুর পুরো সুবিধা নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক। প্রকল্প নেওয়া হয়েছিল জয়দেবপুর থেকে সিদ্ধি ডাবল লাইন, এটা চাইনিজ অর্থায়নে, এটা প্রজেক্টটা চাইনিজরা এটা তাদের এই প্রজেক্টটা তারা ফান্ড উইথড্র করে নেয়, প্রত্যাহার করে নেয়। আমরা এখন নতুন অর্থায়নের আমরা খোঁজ করছি। যমুনা রেল সেতু হয়ে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়বে 45 থেকে 160 টাকা পর্যন্ত। কার্যকর হবে 19 মার্চ থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান।
আদিলুর, আনুষ্ঠানিক উদ্বোধন কখন নাগাদ হতে পারে? কারা থাকছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে? দেখুন, সকাল 10টায় টাঙ্গাইলের যে ইব্রাহিমাবাদ যে জায়গাটি, সেই ইব্রাহিমাবাদ জায়গাটিতে একটি আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে। সেই জায়গাটিতে মূলত জাপানের যারা সহায়তা করেছে বা জাপানে যারা এই ব্রিজটি তৈরি করেছেন তারা যেমনি থাকবেন, তেমনি রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। এবং আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে। তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের যিনি মহাপরিচালক, তিনিও থাকবেন। এরপরে এখানকার আনুষ্ঠানিকতা শেষ হবার পরে ইব্রাহিমাবাদে একটি বিশেষ ট্রেন রাখা হয়েছে। মূলত সেই মাহেন্দ্রক্ষণ হবে। এই ট্রেনটি দিয়েই মূলত এই যে রেল সেতুটি, যমুনা যে রেল সেতুটি, সেই রেল সেতুটি পার হবে সেই ট্রেনটি। এবং সেই ট্রেনে রেলপথ মন্ত্রণালয় সহ অতিথিরা যেমন থাকবেন, তেমনি গণমাধ্যম কর্মীরাও থাকবেন। এবং দীর্ঘ প্রতীক্ষার যে যমুনা রেল সেতু, সেই রেল সেতুটি আজকে উদ্বোধন করা হচ্ছে। আজকে উদ্বোধন করার পরে মূলত এই যে রেল সেতু, এই রেল সেতু দিয়েই যাত্রা যেমন শুরু করবে, তেমনি 23 জেলার সঙ্গে যে যোগাযোগ স্থাপন, সেই 23 জেলার সঙ্গে যোগাযোগ স্থাপনটি আজকে হবে। আমি আপনাকে একটু আসলে বলে রাখি যে 49টি পিলারে বা 50টি পিলারের উপর 49টি স্প্যানে এই রেল সেতুটি আসলে তৈরি করা হয়েছে। 16,000 কোটি টাকার ব্যয় নির্মিত এই যমুনা রেল সেতুটি, যেটি আসলে বলা হচ্ছে যে এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতুটি দীর্ঘ প্রতীক্ষার ছিল। এবং বাংলাদেশের যে সক্ষমতা, সেই সক্ষমতারও প্রতীক কিন্তু আসলে এই রেল সেতুটি। স্টিলের যে স্থাপনা, সেই স্টিল দিয়ে আসলে নির্মাণ করা হয়েছে এই রেল সেতুটি। এবং দৃষ্টিনন্দন একটি রেল সেতু বলা যায়। এবং যেটি আসলে বলা যায় যে বাংলাদেশের স্বনির্ভরতা, বাংলাদেশের সামর্থ্য এবং বাংলাদেশকে নতুন করে আসলে পরিচয় করিয়ে দেবে এই যমুনা রেল সেতু, যেটি আসলে বলা হচ্ছে। এর আগে যদি আসলে আপনি বলেন যে এটি কেন আসলে সর্ববৃহৎ রেল সেতু, পদ্মা সেতু দিয়ে আসলে রেলের সংযোগ আছে, তবে এককভাবে এই প্রথম আসলে একটি রেল সেতু, দীর্ঘ একটি রেল সেতু, 4.8 কিলোমিটারের একটি রেল সেতু আজকে উদ্বোধন করা হচ্ছে। এবং এই রেল সেতু দিয়েই মূলত 23 জেলার মানুষের যে যাতায়াত ব্যবস্থাটি, সেই ব্যবস্থাটি আসলে অনেক বেশি সহজতর হবে। এবং আজকে এটি উদ্বোধনের পরে মূলত এটি অন্যান্য যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তো আমরা আশা করছি যে 11:30 নাগাদ মূলত এই যমুনা যে রেল সেতুটি, সেই রেল সেতুটি উদ্বোধন করা হবে। তো আমার কাছে যমুনা রেল সেতু থেকে এটি ছিল এখনকার সবশেষ। টাঙ্গাইল থেকে যমুনা রেল সেতু উদ্বোধনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন আসছে বৃহস্পতিবার। সংশোধিত এই আইনে শিশুদের ধর্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিয়ে আনা হবে বিচারিক কার্যক্রমের দীর্ঘসূত্রিতা। এছাড়া ডিএনএ প্রতিবেদন ছাড়াই বিচার কার্যক্রম চলমান রাখতে পারবে আদালত। সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আইন উপদেষ্টা। সম্প্রতি মাগুরা সহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। সোমবার দুপুরে নারী ও শিশু ধর্ষণের ঘটনাটিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে বিশেষ সভা করেন উপদেষ্টারা। পরে নগরীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। এতে বলা হয়, মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রাখতে চট্টগ্রাম ও রাজশাহীতে আরও 2টি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে। এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। আইন উপদেষ্টা বলেন, শিশু ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে বিচার ও তদন্তের সময় কমানো হচ্ছে।
2-3 দিনের মধ্যে আসিয়ার ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে বলেও জানান উপদেষ্টা। ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকতো। তো আমরা এই আইনে বিধান করেছি ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে বিশেষ এ সভায় দেশব্যাপী মাজার ভাঙার বিষয়েও হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার দুপুরে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার বলেছেন, বাংলাদেশে চলমান নির্বাচন ব্যবস্থা সহ সকল সংস্কারে সমর্থন আছে তাদের। জাতীয় নির্বাচন সামনে রেখে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করছে নির্বাচন কমিশন, যার ধারাবাহিকতায় আজ নির্বাচন কমিশনে আসে ওআইসিভুক্ত 10টি দেশের 12 জন প্রতিনিধি। এ সময় আসন্ন নির্বাচন ঘিরে কমিশনের কার্যক্রম, প্রস্তুতি ও বর্তমান গণতান্ত্রিক পরিবেশ তুলে ধরা হয় বিদেশি প্রতিনিধিদের কাছে। সেই সঙ্গে আলোচনা হয় কিভাবে আসন্ন নির্বাচনে বাড়ানো যায় প্রবাসীদের ভোট। 3টি বিকল্পের মধ্যে প্রক্সি ভোটিং পদ্ধতিতে বেশি সম্ভাবনা দেখছে নির্বাচন কমিশন। সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। ওআইসির কাছে সহযোগিতা চেয়েছে কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনে প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, অতীতে ফিরতে চায় না কমিশন। আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে, আমাদের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে, এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ে ইত্যাদিতে ওনাদের সহযোগিতা আমরা চেয়েছি। এদিকে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ। অবশ্যই মালয়েশিয়া বাংলাদেশ সরকার গৃহীত নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ সকল সংস্কারকে সমর্থন করে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন, যেখানে প্রবাসী শ্রমিকরাও অংশ নিতে পারবে। নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো প্রবাসী যেন ভোট দিতে গিয়ে আইনি বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে সতর্ক আছে কমিশন। আমাদের বর্তমান যে মেথডটা আছে আপনাদেরকে ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 289 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সহ বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। একই অভিযোগে 9 জন শিক্ষককেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সব সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তি পাওয়া সব শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। এছাড়া শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট সভায়। অবসরে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এছাড়া 15 জুলাইয়ের রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালো রাত হিসেবে ঘোষণা করা হয়। রানিং স্টুডেন্ট ছিল, তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তারা প্রাক্তন ছাত্র নয়, তাহলে তাদের ক্ষেত্রে ফলাফল স্থগিত হয়েছে। আর যারা প্রাক্তন শিক্ষার্থী কিন্তু এই অপরাধের সাথে জড়িত, তাদের শনাক্তপত্র স্থগিত করা হয়েছে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক নেতাকর্মী। সোমবার শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মাহবুবুল আলমের সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 11 মার্চ বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির জরুরি সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযুক্তদের পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত হয়। এর মধ্যে 7 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং স্থায়ীভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া 12 জনকে শুধু আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে 1000 বছর আগে তৈরি প্রাচীন মন্দির সহ নানান নিদর্শন। ডিসেম্বরে শুরু হওয়া খননের ধারাবাহিকতায় সম্প্রতি খোঁজ মেলে দুটি প্রাচীন মন্দিরে। 2 তলা বিশিষ্ট মন্দিরের অবকাঠামোর গাঁথনিতে কালো পাথর আর গুপ্ত আমলের ইট সহ ব্যবহার হয়েছে নানা নির্মাণ উপকরণ। এর নির্মাণ শৈলীর সাথে দিনাজপুর, কুমিল্লার প্রাচীন মন্দিরের মিল রয়েছে বলছেন গবেষকরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবরে যাচ্ছে। বিপ্লবের পর রাষ্ট্র গঠনে ভয় কিংবা লোভ লালসায় যুব সমাজকে পথ না হারানোর আহ্বান জানিয়েছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনীতিকদের কাছে যুব সমাজের অনেক প্রত্যাশা ছিল, তবে বিভিন্ন বিরোধের কারণে তা পূরণ হচ্ছে না। রাজনীতির চরম অবক্ষয় হয়েছে মন্তব্য করে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান জামাতের আমির। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান অন্য দলের নেতারা। আমি ভুল করলেও বলে স্যার আসানো, আমি শুদ্ধ করলেও বলে স্যার অসম্ভব কাজ আপনি সাধন করেছেন। এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় আমি আর মানুষ থাকি না, রাজনীতিবিদরা আমরা অতিমানব হয়ে যাই। এটা রাজনীতি এবং দলের পতন নয়, একটা সভ্যতার পতন ঘটায়। বরগুনায় মেয়েকে ধর্ষণ ও বাবা খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি এবং জামাত ইসলামীর নেতারা। ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে এ দাবি জানান তারা। সোমবার সকালে নির্যাতিত শিশু ও নিহত মন্টু দাসের বাড়িতে যান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ভুক্তভোগী শিশুটির 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকবে জামাত। শিশু নির্যাতন ও বাবাকে হত্যার ঘটনার নিন্দা জানান তিনি। এর আগে ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। কথা বলেন মন্টু দাসের স্ত্রীর সাথে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। গত 5 মার্চ বরগুনা সদরে 7ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনার 6 দিন পর বাড়ির পেছন থেকে মামলার বাদী স্কুল ছাত্রীর বাবার মরদেহ উদ্ধার করে পুলিশ। মহান আল্লাহর পর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি, আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখব। আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা তারা এই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। নরসিংদীর রায়পুরায় এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনা কাউকে জানালে স্বামী স্ত্রীকে হত্যার হুমকিও দিয়েছে জড়িতরা। রবিবার রাত 9টার দিকে রায়পুরার রহিমাবাদ এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, একই এলাকার রাকিব মিয়া ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় রাকিবের 2 সহযোগী মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে ভুক্তভোগীর স্বর্ণালংকার ছিনিয়ে নেন অভিযুক্তরা। এ ঘটনা জানাজানি হলে স্বামী স্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়। সোমবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লার কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী নারী। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা না হলেও জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। এখনো এজাহার দেয়নি, এজাহার দিলে আমরা সব ব্যবস্থা নেব, আইনগত সব ব্যবস্থা। আসামি ধরবো, তবে আসামি ধরার জন্য অলরেডি আমাদের টিম কাজ করতেছে। মামলাটা প্রক্রিয়াধীন, আসামি ধরা হয়নি। ঈদে অতিরিক্ত যাত্রীর জন্য পূর্বাঞ্চল রেলের 90টি কোচ মেরামত করা হচ্ছে চট্টগ্রামের কারখানায়। তবে এবার 2টি রুটে স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, চাহিদা কম থাকা আর ইঞ্জিন, কোচ ও জনবল কম থাকাই এর কারণ। তবে দাবির বিপক্ষে অবস্থান নিয়ে সচেতন নাগরিকরা বলছেন, সড়কে নিরাপত্তা ঘাটতিতে চাপ বাড়বে রেলের উপর। চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানার সব কর্মীরই এখন ব্যস্ততা বেশি। ঈদ যাত্রা শুরুর আগে ঠিক করতে হবে ট্রেনের কোচ। এবার অতিরিক্ত যাত্রীর জন্য পুরনো এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 90টি কোচ মেরামতের উদ্যোগ পূর্বাঞ্চল রেলের।
এর মধ্যে 7টির কাজ শেষ। কোচ মেরামতে তোড়জোড় চললেও গেলবারের চেয়ে 2 জোড়া স্পেশাল ট্রেন কমেছে এবার। এর একটি চট্টগ্রাম চাঁদপুর এবং অন্যটি চট্টগ্রাম ময়মনসিংহ রুটের। রেল কর্মকর্তারা বলছেন যাত্রীর চাহিদা কমে যাওয়া এবং জনবল, ইঞ্জিন ও কোচ সংকটই এই সিদ্ধান্তের কারণ। এদিকে চট্টগ্রাম কক্সবাজার রুটে গেল বছরে স্পেশাল ট্রেনটি এখন নিয়মিত চলছে। 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে সবগুলো গাড়ি আমাদের পরিবহন বিভাগে যাত্রী পরিষেবার জন্য সংযুক্ত হবে বলে আমরা আশা করছি। যদি আমাদের লোকবল স্বল্পতা আছে, আমাদের উপর একটা চাপ, তদুপরিও ঈদে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পরিবহন সেবাটা, রেল পরিবহন সেবা পায়, সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করে যাচ্ছি। রেলপথে যাত্রী কমেছে এমন দাবি মানতে নারাজ সচেতন নাগরিকরা। বরং এবছর সড়ক পথে নিরাপত্তা ঘাটতির কারণে রেলে মানুষের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করছেন তারা। যতজন টিকিট পায় তার থেকে 10-15 গুণ মানুষ টিকিট পায় না। তো এখানে কি চাহিদা নেই এটা প্রমাণ করে? চাহিদা নেই এটা প্রমাণিত না, প্রমাণিত হতে চাহিদা আছে। রেলওয়ে এই জায়গায় তার যোগ্যতার ঘাটতি প্রমাণ করেছে। বিভিন্ন রুটে স্পেশাল ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে ঈদকে ঘিরে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গত রমজানে দৈনিক 500 থেকে 700 মেগাওয়াট লোডশেডিং হলেও এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। কারণ বাড়তি চাহিদা মেটাতে আগে থেকেই পরিকল্পনা মতো জ্বালানি আমদানিতে গুরুত্ব দিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ যোগানে সাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হলেও টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের পরিকল্পনা জরুরি। গত বছর মার্চের মাঝামাঝি শুরু হয় রমজান মাস। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে দিনের বেলায় সর্বোচ্চ 513 মেগাওয়াট লোডশেডিং ছিল 14 মার্চ, আর রাতে সর্বোচ্চ ছিল 30 মার্চ 666 মেগাওয়াট। ওই দিনই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল 13,353 মেগাওয়াট। চলতি বছর রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেয় অন্তর্বর্তী সরকার। এলএনজি, কয়লা, ফার্নেস অয়েলের আমদানিতে অর্থের যোগান নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক গভর্নর, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ উপদেষ্টা। আশ্বাস দেন যান্ত্রিক ত্রুটি ছাড়া রমজানে লোডশেডিং হবে না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে। এই জন্য অতিরিক্ত জ্বালানি আমদানি করতে হবে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে বিদ্যুতের চাহিদা ছিল 13,000 মেগাওয়াটের মধ্যে। তারপর চাহিদা 15,000 মেগাওয়াট ছাড়ালেও প্রায় পুরোটাই যোগান দেয়া গেছে। আদানির কেন্দ্র থেকে 1350, ভারতের অন্যান্য উৎস থেকে আসছে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ। বেড়েছে গ্যাস, কয়লা, তরল জ্বালানির বিদ্যুৎ উৎপাদন। তবে বিদ্যুৎ ও জ্বালানির বড় অঙ্কের বকেয়া নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা। রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পারাটা এবং এইভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করাটাকে আমরা আপাতভাবে ইতিবাচক দেখছি। তবে আমরা সিপিডির পক্ষ থেকে যে রিকমেন্ডেশনটি দিয়েছি যে এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট দীর্ঘদিনের জন্য সহায়ক কোনো উদ্যোগ নয়, সরকারকে দীর্ঘদিনের জন্য একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান বের করতে হবে। রমজানের শেষ দিনগুলোতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়বে বলে মনে করেন পর্যবেক্ষকরা। তাদের মতে লোডশেডিং মুক্ত রাখতে অতিরিক্ত উৎপাদনে সরকারের ওপর বাড়বে ভর্তুকির চাপ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরের শাহরাস্তিতে সৌদি প্রবাসীর বাড়ির ছাদ থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে শাহরাস্তির মণিপুর গ্রামের মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে প্রবাসী মানিকের ভাই শিপন নামাজ শেষে বাড়ি ফিরে মানুষের উপস্থিতি টের পেয়ে ছাদে যান। এ সময় আলমগীরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের মানুষ জড়ো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আলমগীরের মৃত্যুর রহস্য জানতে কাজ চলছে জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার শহরে ইজি বাইক চালক মুজিবুর রহমানকে হত্যার ঘটনায় জড়িত 3 সহোদর সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল ইসলাম। র্যাব জানিয়েছে রোববার রাতে কক্সবাজার ও টেকনাফে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত 3 সহোদর সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, গুলি, ছুরিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সবাই ইজি বাইক চালক এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। রোববার সন্ধ্যায় শহরের বউবাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সাশ্রয়ী দামে পছন্দের পোশাক কিনতে রাজধানীর আজিজ সুপার মার্কেটে ক্রেতাদের ভিড়। তাদের চাহিদার কথা ভেবে এবার সালোয়ার কামিজ ও পাঞ্জাবির ডিজাইন ও কাপড়ে বৈচিত্র্য এনেছে বিভিন্ন ব্র্যান্ড। এখন পর্যন্ত বেচাকেনা ভালোই বলে জানিয়েছেন বিক্রেতারা। রমজানের শেষ সপ্তাহে বিক্রি আরও বাড়ার আশায় ব্যবসায়ীরা। নান্দনিক ডিজাইনের দেশীয় পোশাকের জন্য জনপ্রিয় আজিজ সুপার মার্কেট। বড় কয়েকটি ব্র্যান্ডের পাশাপাশি সেখানে রয়েছে ছোট বড় অসংখ্য পোশাকের দোকান, যা সারা বছরই আকর্ষণ করে ক্রেতাদের। ঈদ সহ বিভিন্ন উৎসবে এই মার্কেটে আলাদা আয়োজন থাকে। এবার ঈদ পোশাকে দেখা গেছে উজ্জ্বল রঙের ব্যবহার। বসন্তের জন্য পোশাকে প্রাধান্য পেয়েছে ফুলেল মোটিভ। একই সাথে পোশাকে রয়েছে জরি চুমকির ব্যবহার। সুতিতেও অনেকে কমফোর্টেবল ফিল করে, সেই জন্য আর কি হালকা চমকির কাজ, তারপর আপনার জরি সুতার এমব্রয়ডারি এগুলো করার ট্রাই করেছি। বেশ রিজনেবল প্রাইজিংয়ে এবং ওদের কালেকশন সবসময় একটু বরাবরই একটু ডিফারেন্ট রকমের হয়। দেশীয় কালেকশনের ক্ষেত্রে আমার মনে হয় যে আগের চেয়ে একটু ভালো। অনেক আগে থেকেই আজিজের পোশাকে বিশেষ করে ওড়নায় ক্যালিগ্রাফির ব্যবহার জনপ্রিয়। এবার ঈদে অন্যান্য নকশা দেয়া পোশাকও চলছে বেশ। বাজেটের মধ্যেই মিলছে পরিবারের সবার পছন্দের পোশাক। আমি নিয়েছি হচ্ছে একটা সবুজ কালারের আর একটা ডার্ক পিঙ্ক শেডের ভিতর। আমার এরকম ড্রেসে ভালো লাগে। এবছর ট্রেন্ডিংয়ে আছে পকেট ডিজাইনটা, সামনে পকেট করা ওইটা আছে। মোটিভ বেস যারা কাজ করে থাকে তারা কিন্তু চিন্তা করেই থাকে যে আসলে কাস্টমারকে কি ইনোভেটিভ কিছু দেওয়া যায় কিনা। ছেলেদের জন্য সাশ্রয়ী দামে পাঞ্জাবি নিয়ে এসেছে বিভিন্ন দোকান, দামও নাগালের মধ্যেই। এবার হচ্ছে চেইন বাটন যেটা আসছে, বাটনের জায়গায় চেইনের সিস্টেম যেটা আসছে ওইটা একটু মার্কেট পাচ্ছে। এখানে সাশ্রয়ী দামে কেনার মতো যারা চায় কিনতে, সেখানে মোটামুটি ওই বাজেটের মধ্যে তারা আসলে এখন পাঞ্জাবি টি শার্ট এই জিনিসগুলো ক্রয় করতে পারে। ছোট ও বড়দের জন্য সালোয়ার কামিজ ছাড়াও স্কার্ট টপস, শার্ট ট্রাউজার, হাফ শার্ট সহ প্রায় সব পোশাকই পাওয়া যায়। সুতি কাপড়ের প্রাধান্য থাকলেও রয়েছে সিল্ক সহ অন্যান্য কাপড়ের বিশাল সংগ্রহ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাইকার থেকে খুচরা পর্যায়ে হাত বদলের সাথে সাথে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে লেবুর দাম। আকার ভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে 50 থেকে 200 টাকায়। লেবু উৎপাদনে বিখ্যাত মৌলভীবাজারেও পাইকারিতে দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা। পাশাপাশি শুষ্ক মৌসুমের কারণে ফলন কম হওয়ায় সংকট, দাবি তাদের। মৌলভীবাজারের উৎপাদিত লেবু দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়। তবে এবার শুষ্ক মৌসুমের কারণে ফলন নিয়ে শঙ্কায় লেবু চাষিরা। টিলাগুলোতে লেবুর বাগানের পানির অভাবে বিবর্ণ গাছের পাতা। বাড়তি পরিচর্যার জন্য গুনতে হচ্ছে দ্বিগুণ খরচ। চাষিদের দাবি আশানুরূপ উৎপাদন হচ্ছে না। পানিও দিবার কোনো কদুত নাই, লাইন নাই, গান শুকনা, এখন এই জন্য মাল দিতে পারতেছি না। কেবল লেবু গাছে ফুল আসছে, যেহেতু অপ্রতুল লেবু, স্বাভাবিকভাবে লেবুর দামটা বাড়বে। এর প্রভাব পড়েছে শ্রীমঙ্গলের পাইকারি বাজারেও। আকার বেঁধে প্রতি পিস লেবুর দাম নেওয়া হচ্ছে 5 থেকে 18 টাকা পর্যন্ত। আড়তে লেবু সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছেন ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা। এখন 3 সাইজ 4 সাইজ মাল হয়, এই তো আমি এটা কিনছি 800 মাল 9000 টাকা দিয়ে। এখন বর্তমানে মানে পিস একবারে বড়টা যেটা এটা 20-22 টাকা পড়ে, আর একবারে ছোট মিডিয়াম যেটা এটা 8 টাকা 10 টাকা 9 টাকা এরকম। খুচরা বাজারে এই লেবুর দাম নেওয়া হচ্ছে প্রায় দ্বিগুণ। স্থান বেঁধে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 200 টাকায়। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবং গাছের রোগবালাইয়ের কারণে উৎপাদনে প্রভাব পড়ার দাবি ব্যবসায়ীদের। লেবুর দামটা অতিরিক্ত অনেক। আগে যে লেবু 30 টাকা আলি কিংবা 20 টাকা আলি কিনা যেত, এটা এখন বর্তমানে 70 থেকে 80 টাকা আলি হয়ে গেছে লেবু। উৎপাদন আমরা এখানে যে দাম, আমি মনে করি বাংলাদেশে অন্যখানে মনে হয় আরো বড় বেশি। বাগান মালিক যারা বড় আছে কিন্তু শেষ দিতে পারছে, হারের ও হেরা আর সার দিতে পারছে, হেরা এখন বর্তমানে লেবু আছে। যাই সিজন এখন তো মনে মনে সব ফেরা 80টা 85টা বাগানি মাল নাই। বর্তমানে বাজারে 12-13-14 টাকা পিস প্যাকেট এভারেজ। এবছর মৌলভীবাজারে 1724 হেক্টর জমিতে লেবুর চাষাবাদ হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গলে রয়েছে 1300 হেক্টরের উপরে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রত্নতাত্ত্বিক খননে সম্প্রতি 1000 বছর আগে তৈরি প্রাচীন মন্দির সহ নানান নিদর্শন পাওয়া গেছে। এর নির্মাণ শৈলীর সাথে দিনাজপুর, কুমিল্লার প্রাচীন মন্দিরের মিল রয়েছে বলছেন গবেষকরা। এর আগেও এলাকাটিতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ নানান নিদর্শন। গোবিন্দগঞ্জে ডিসেম্বরে শুরু হওয়া খননের ধারাবাহিকতায় সম্প্রতি খোঁজ মেলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ 2টি প্রাচীন মন্দিরের। নানা আকারের 5 থেকে 7 সেন্টিমিটার পুরু ইটের তৈরি অবকাঠামোর গাঁথনিতে কালো পাথর আর গুপ্ত আমলের ইট সহ ব্যবহার হয়েছে নানা নির্মাণ উপকরণ। সমুদ্র সমতল থেকে প্রায় 18 মিটার উপরে অন্তত 1000 বছর আগে তৈরি মন্দিরটি 2 তলা বিশিষ্ট। 23-24 এবং 24-25 দুই অর্থবর্ষের উৎখননের মাধ্যমে সমুদ্র সমতল পৃষ্ঠের 25.77 মিটার থেকে 17.70 মিটার পর্যন্ত গভীর খনন করি। খননে ইটের স্থাপত্য কাঠামোর পাশাপাশি পাওয়া গেছে গুরুত্বপূর্ণ আরও নিদর্শন। স্থায়ী অবকাঠামোর পাশাপাশি অলঙ্কৃত ইট, পোড়ামাটির ফলক, পোড়ামাটির ফলকের ভগ্নাংশ, মৃৎপাত্রের টুকরা, আয়রন নেইল, টিসি বল ইত্যাদি প্রত্নবস্তু আমরা পেয়েছি। আমাদের খনন আপাতত শেষ এবছর। এ মন্দিরের নির্মাণ শৈলীর সাথে দিনাজপুর ও কুমিল্লায় পাওয়া কয়েকটি প্রাচীন মন্দিরের মিল রয়েছে বলছেন গবেষকরা। রথ প্রজেকশনের একটি মন্দির, যেটি সময়কাল কমপক্ষে 1000 বছর বা আদিম মধ্যযুগের হয়ে থাকবে, এবং পরবর্তীকালের আরেকটি মন্দিরের নমুনা আমরা পাই, যেটাকে 1100 বা 1200 শতকের বলা যাবে। আর এর পরবর্তীকালের আরও কিছু স্থাপনাও আমরা উপরে পেয়েছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের 10 সদস্যের একটি দল গত 4 ডিসেম্বর থেকে এবছর 3 মার্চ পর্যন্ত এই খনন কাজ সম্পূর্ণ করে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।